তো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে যারা আমাদের লাইভ ক্লাসে জয়েন করছো আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমাদের ইলেকট্রোকেমিস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করতেছিলাম এবং একটা ধাতুর পাত্রের মধ্যে অন্য কোনো ধাতুর লবণ অথবা আমাদের কোনো অ্যাসিড দ্রবণ রাখতে পারবো কিনা আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আরও গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের আরও গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ আমাদের কোষ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততার সাথে আমাদের গিবস মুক্ত শক্তি বা ফ্রি এনার্জির সম্পর্কটা দেখাবো এবং আমরা নার্নেস্ট সমীকরণটা দেখাবো। এবং আমাদের এই অধ্যায় থেকে যদি অঙ্ক আসে, আগের দিনে যে টপিকটা পড়িয়েছিলাম এটা ছিল হায়ার অর্ডারের কোশ্চেন, আবার যদি অঙ্ক আসে তাহলে এই নার্নেস্ট সমীকরণের মাধ্যমে কোষের ইএমএফ নির্ণয় এই অঙ্কটা থাকবে। তো এই জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের টপিক, আমরা আমাদের এই টপিকটা আজকে বোঝার চেষ্টা করব। তো বড় করে হেডিং দাও, লেখো কোষের স্বতঃস্ফূর্ততার সাথে, লেখো কোষের স্বতঃস্ফূর্ততার সাথে, দেখছো কোষের স্বতঃস্ফূর্ততার সাথে গিবস মুক্ত শক্তির হ্রাসের সম্পর্ক, গিবস মুক্ত শক্তির হ্রাসের সম্পর্ক, কোষের স্বতঃস্ফূর্ততার সাথে গিবস মুক্ত শক্তির হ্রাসের সম্পর্ক হয়েছে লেখা, কোষের স্বতঃস্ফূর্ততার সাথে গিবস মুক্ত শক্তির হ্রাসের সম্পর্ক। তো খুব ভালো করে খেয়াল করবা, তোমাদের মনে আছে আমরা যখন থার্মোডায়নামিক্স নিয়ে আলোচনা করছিলাম তখন দেখো এই টপিকগুলো তোমাদের মনে আছে কিনা। দেখো আমরা সিস্টেম পড়িয়েছিলাম, মনে আছে? সিস্টেম পড়িয়েছিলাম, সারাউন্ডিং বা পরিবেশ পড়িয়েছিলাম, তোমাদের মনে আছে? দেখো তো আমরা যখন তাপগতিবিজ্ঞান নিয়ে আলোচনা করছিলাম মনে আছে, এই মহাবিশ্বের সব কিছু থেকে একটা কাল্পনিক সীমারেখা দ্বারা পৃথকীকৃত যে অংশ, এই পৃথক করা অংশটাকে আমরা বলি হচ্ছে সিস্টেম। আর এই সিস্টেম বাদে বাকি যা কিছু তাকে আমরা বলছিলাম সারাউন্ডিং বা পরিবেশ। এই সিস্টেম এবং পরিবেশ মিলে যেটা তৈরি হয় তাকে আমরা বলতেছি আমাদের সেই ইউনিভার্স। তো আমরা যেহেতু আমরা ইলেকট্রোকেমিস্ট্রি পড়াচ্ছি, তাহলে ইলেকট্রোকেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের সিস্টেম কোনটা? তো তোমরা জানো যে আমরা একটা ইলেকট্রিক সেল বা তড়িৎ কোষ নিয়ে আলোচনা করি, সেখানে আমাদের হাফ সেল থাকে মানে অর্ধ কোষ থাকে এবং সেখানে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে, তাহলে একটা তড়িৎ কোষে আমাদের অর্ধ কোষ এবং দুইটা অর্ধ কোষের যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং তা দ্বারা দখলকৃত যে স্থানটা, এটাকে বলতেছি আমরা সিস্টেম। এবং এটা বাদে বাকি যা কিছু তাকে আমরা বলি পরিবেশ। তো তোমরা ইলেকট্রোকেমিস্ট্রি এতে আমাদের সিস্টেম এবং পরিবেশটা কি মোটামুটি একটু বোঝা গেছে। এবার আসো আমরা আমাদের এই যে সিস্টেমের কথা বলতেছি, একটা সিস্টেমের আমাদের মোট যে শক্তি, এই মোট শক্তির দুইটা অংশ থাকে। একটাকে বলা হচ্ছে আমাদের ইউজেবল এনার্জি, অর্থাৎ যে এনার্জির মাধ্যমে আমরা ওই সিস্টেম থেকে কৃত কাজের হিসাব নিকাশ পাবো, আর একটাকে বলা হচ্ছে আনএবিল এনার্জি, অর্থাৎ যেটা কিনা অপ্রাপ্য শক্তি, যেটা কিনা অলভ্য শক্তি এবং ওই শক্তিটাকে আমাদের কাজে রূপান্তরিত করা যায় না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের একটা সিস্টেমের মোট যে শক্তি, মোট শক্তির দুইটা অংশ আছে। একটাকে বলতেছি আমরা আমাদের কৃতকাজ, যা কিনা আমাদের কাজে রূপান্তরিত করা যাবে, এটাকে ফ্রি এনার্জি এই থার্মোডাইনামিক স্টেট ফাংশন দিয়ে প্রকাশ করা হয়। আর এটা হচ্ছে অপ্রাপ্য শক্তি বা অলভ্য শক্তি। তাহলে মোট শক্তির দুইটা অংশ একটু মনে রাখবা। তাহলে আমরা এখানে যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে আমাদের অলভ্য শক্তি বা এন্ট্রপি। এগুলো তোমরা ফিজিক্সে পড়ে আসছো, এটা একটা থার্মোডাইনামিক স্টেট ফাংশন, অর্থাৎ এই স্টেট ফাংশনের মাধ্যমে একটা সিস্টেমে বিদ্যমান অণু, পরমাণু বা আয়ন তাদের আণবিক বিশৃঙ্খলতা পরিমাপের জন্য আমাদের এই থার্মোডাইনামিক স্টেট ফাংশনটা প্রকাশ করা হয় এবং এটাকে এস দিয়ে প্রকাশ করা হয়। মনে থাকবে, এন্ট্রপিকে এস দিয়ে প্রকাশ করা হয়। একটা সিস্টেমের আণবিক বিশৃঙ্খলতা বোঝানোর জন্য সাধারণত আমরা এস ব্যবহার করি এবং আমরা এই এন্ট্রপির মাধ্যমে একটা সিস্টেমের অলভ্য শক্তি বা অপ্রাপ্য শক্তি, যে শক্তিটাকে কাজে রূপান্তরিত করা যাবে না, সেটা পরিমাপ করার জন্য সাধারণত আমরা স্টেট ফাংশনটা ব্যবহার করি। গিবস মুক্ত শক্তি, গিবস মুক্ত শক্তি বা ফ্রি এনার্জি খুব ভালো করে বুঝবা।
স্থির তাপমাত্রা এবং চাপে একটা সিস্টেমের যে তাপগতীয় স্টেট ফাংশনের হ্রাসকৃত মান দ্বারা ওই সিস্টেম থেকে যে নিট কাজের পরিমাপ হিসাব করা হয় তাকে বলা আছে গিবস ফ্রি এনার্জি। আবার বলি, এই গিবস ফ্রি এনার্জি হলো এক ধরনের তাপগতীয় স্টেট ফাংশন যার হ্রাসকৃত মান দ্বারা, নেগেটিভ মান দ্বারা ওই সিস্টেম থেকে নিট কাজের পরিমাণটা কত এটা বের করা হয়, তাকে বলা আছে গিবস ফ্রি এনার্জি। এই গিবস ফ্রি এনার্জিকে গিবসের অনুসারে জি দ্বারা প্রকাশ করা হয়। তো তোমরা জানো, আমরা তাপগতি বিজ্ঞানে পড়ে আসছিলাম যে একটা সিস্টেমের স্থির তাপমাত্রা এবং চাপে ওই সিস্টেমের মোট শক্তিটা এনথালপির পরিবর্তনের সমান। তোমাদের মনে আছে এটা? এই এনথালপিকে আমরা এইচ দিয়ে প্রকাশ করছিলাম। মনে করো একটা সিস্টেমে আমাদের স্থির চাপে টি কেলভিন তাপমাত্রায় অপ্রাপ্য শক্তি হবে, অর্থাৎ ওই সিস্টেমের আমাদের আণবিক বিশৃঙ্খলা যদি এস হয়, তাহলে স্থির চাপে টি কেলভিন তাপমাত্রায় ওই সিস্টেমের অলব্য শক্তি হচ্ছে টি গুণ এস। তাহলে ওই সিস্টেমের মোট শক্তি এনথালপি পরিবর্তনের সমান, এনথালপি ইকুয়াল টু, তাহলে মোট শক্তির দুইটা রূপ, একটা হচ্ছে আমাদের কৃত কাজ অর্থাৎ নিট যে শক্তিটা, এটা আমাদের এই গিবস মুক্ত শক্তি, এটাকে জি দিয়ে প্রকাশ করা হলো, প্লাস আমাদের অলব্য শক্তি হচ্ছে টি গুণ এস। তাহলে বলতো এখান থেকে গিবস ফ্রি এনার্জি বের করা যাবে, অর্থাৎ জি ইকুয়াল টু এইচ মাইনাস টি এস। যদি পরিবর্তন লিখি, ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। তো দেখো, এটা হলো আমাদের সেই মুক্ত শক্তির পরিবর্তন। আমাদের এই মুক্ত শক্তির পরিবর্তনটাকে ডেল্টা জি দিয়ে প্রকাশ করা হয়েছে। এটা দ্বারা একটা সিস্টেমের আমাদের কৃত কাজের পরিমাণটা প্রকাশ করা হয় এবং এটা নেগেটিভ মানটা ব্যবহার করা হয়। তো একটু খেয়াল করো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের যেহেতু এখানে তোমাদের মনে আছে যে আমরা এখানে আমাদের তড়িৎ কোষ নিয়ে আলোচনা করবো, এই জন্য তড়িৎ কোষের ক্ষেত্রে এটা একটু আমরা আলোচনা করতেছি, একটু খেয়াল করো। মনে করো এটা এখানে দেখালাম, মাঝখানে মনে করো হচ্ছে আমাদের একটা পার্টিশন দিলাম, এখানে আমাদের একটা তড়িৎদ্বার আছে, এখানে একটা তড়িৎদ্বার আছে, এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ পরিবাহী তার দিয়ে যুক্ত করছি। এখানে আমাদের মনে করো আমাদের ভোল্টমিটার অথবা একটা বাল্ব রাখা হয়েছে। এবার আসো, খুব ভালো করে বুঝবা, এটা হচ্ছে আমাদের অ্যানোড, এটা হচ্ছে আমাদের ক্যাথোড। তো তোমরাই বলো, এই যে ইলেকট্রিক সেল বা তড়িৎ কোষের কথা বলতেছি, এই কোষে বাম পাশের তড়িৎদ্বারটা হচ্ছে অ্যানোড, ডান পাশে হচ্ছে ক্যাথোড। অ্যানোড থেকে ইলেকট্রনের ফ্লো আমাদের এই অ্যানোড থেকে ক্যাথোডের দিকে গমন করে, এবং অ্যানোডের থেকে ক্যাথোডের দিকে যখন ইলেকট্রনের ফ্লো হলো, তখন আমাদের ধনাত্মক বিদ্যুৎ আমাদের এই ক্যাথোড থেকে, দেখছো, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে গমন করে। মনে আছে এই কথাটা? তাহলে বলো তো, আমরা কি বলতে পারি যেখানে আমাদের ইলেকট্রন অর্থাৎ রিডক্স বিক্রিয়ার ফলে এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটছে, তাহলে আমি কি বলতে পারি এখানে ইলেকট্রনের যে আদান প্রদান ঘটলো এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করলাম, অর্থাৎ এন মোল ইলেকট্রন ইকুয়াল টু এন ফ্যারাড বিদ্যুৎ। তাহলে আমি কি বলতে পারি এখানে রিডক্স বিক্রিয়ায় এন ফ্যারাড বিদ্যুৎ প্রবাহের ফলে এখানে সৃষ্ট যে কাজ, এই কাজটা হলো এই কোষের তড়িৎচালক বলের পরিমাণ। আবার বলি, এখানে এন ফ্যারাড বিদ্যুৎ প্রবাহজনিত কাজের পরিমাণটা হলো এই কোষের ইএমএফ এর মান। মনে থাকবে? তাহলে এই কোষে আমাদের যে ইএমএফ এর মানটা পাবো, এটা হলো আমাদের এন ফ্যারাড বিদ্যুৎ প্রবাহজনিত সর্বোচ্চ পরিমাণ কাজ, এটাকে ডব্লিউ ম্যাক্স দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি যেখানে সর্বোচ্চ পরিমাণ কাজ পেলাম সেটা হচ্ছে ডব্লিউ অফ ম্যাক্সিমাম সমান আমরা কি পেয়েছি, এই যে কাজটা পেয়েছি এটা হলো এই কোষের ইএমএফ এর মান, ওই ইএমএফ এর মানটা হলো এই কোষের সর্বোচ্চ পরিমাণ কাজ, এবং সেই কাজটা পেয়েছি ইলেকট্রন প্রবাহ সৃষ্টিজনিত কাজ, অর্থাৎ এন মোল ইলেকট্রন প্রবাহ সৃষ্টিজনিত আমাদের মোট তড়িৎচালক বল। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এন ফ্যারাড ইনটু হচ্ছে ই সেল। বুঝা গেছে? এন ফ্যারাড ইনটু হচ্ছে ই সেল। খুব ভালো করে খেয়াল করবা। তাহলে সরাসরি লিখলাম ডব্লিউ ম্যাক্সিমাম ইকুয়াল টু এন ফ্যারাড ইনটু ই সেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব ভালো করে বুঝবা। তাহলে আমরা আমাদের এই এন মোল ইলেকট্রন প্রবাহের ফলে এখান থেকে আমাদের যে কোষের তড়িৎচালক বল পেয়েছি, এটা হলো এই কোষ থেকে প্রাপ্ত সর্বোচ্চ পরিমাণ কাজ বা কৃত কাজ। এবার তোমরাই বলো, এই সিস্টেমে যখন রিডক্স বিক্রিয়া করছে, তখন এই রিডক্স বিক্রিয়ার ফলে এই সিস্টেমের মুক্ত শক্তির যে হ্রাস হয়েছে, সেই হ্রাসকৃত মানটাই হবে, অর্থাৎ এই মুক্ত শক্তির যে হ্রাসের পরিমাণ ঘটছে, মুক্ত শক্তির যে হ্রাস ঘটছে, সেটাই হবে এই সিস্টেম থেকে প্রাপ্ত নিট কাজ।
তাহলে আমি কি বলতে পারি এখানে যে ডব্লিউ ম্যাক্সিমামটা পেয়েছি এটা হলো আমাদের এই সিস্টেমে রিডক্স বিক্রিয়ার ফলে আমাদের মুক্ত শক্তির হ্রাসকৃত মানের সমান। তাহলে আমরা লিখতে পারি যে মাইনাস ডেল্টা জি অর্থাৎ মুক্ত শক্তির হ্রাসকৃত মানটাই হবে এই সিস্টেমের সর্বোচ্চ পরিমাণ কাজ ডব্লিউ অফ ম্যাক্সিমাম। তাহলে মাইনাস ডেল্টা জি ইকুয়াল টু আমরা এই ডব্লিউ অফ ম্যাক্সিমাম সমান পেয়েছি এন ফ্যারাড ইলেকট্রিক দেখছো আমাদের ই সেল বুঝা গেছে বা আমাদের কোষের বিভবের মান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তাহলে এটা লিখতে পারি যে ক্ষেত্রে ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস এন এফ ই। তুমি বলো এই যে ডেল্টা জি লেখছি এটা হলো অপ্রমাণ অবস্থায়, যদি তুমি প্রমাণ অবস্থায় লেখো তাহলে ডেল্টা জি নট ইকুয়াল টু মাইনাস এন এফ ই নট সেল। তাহলে এখানে সূত্রটা হলো যে যদি ডেল্টা জি নট ইকুয়াল টু নেগেটিভ হয় তাহলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। এটা লেখা রাখো, যদি ডেল্টা জি নট ইকুয়াল টু নেগেটিভ হয় মানে ঋণাত্মক হয় তাহলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। কিন্তু ডেল্টা জি নট ইকুয়াল যদি পজিটিভ হয় কোষ বিক্রিয়া ঘটবে না, এবং ডেল্টা জি নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কোষটা হলো ডেড, মনে থাকবে কোষটা মৃত। তাহলে আমরা আমাদের স্বতঃস্ফূর্ততা এবং কোষটা আমাদের অস্বতঃস্ফূর্ত কিনা এবং কোষটা মরে গেছে কিনা মৃত কিনা তার জন্য কিন্তু আমরা আমাদের গিভস ফ্রি এনার্জির মাধ্যমে এটা ব্যাখ্যা করলাম। অর্থাৎ ডেল্টা জি নট ইকুয়াল টু যদি নেগেটিভ হয় তাহলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, যদি ডেল্টা জি নট ইকুয়াল টু প্লাস হয় কোষ বিক্রিয়া ঘটবে না অর্থাৎ স্বতঃস্ফূর্ত না। ডেল্টা জি নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কোষটি মৃত। সবই লেখা হয়েছে বন্ধু। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে যে আমাদের ফ্রি এনার্জি এখান থেকে আমরা কিন্তু ই নট সেলের মান বা ই সেলের মানটা বের করতে পারবো। কিন্তু সমস্যা হলো যে বিজ্ঞানী এটা নিয়ে গবেষণা করছেন তার হচ্ছে বিখ্যাত বিজ্ঞানী নার্নেস্ট, তার নাম অনুসারে নার্নেস্ট সমীকরণের কথা বলা হয়েছে। আমরা এই সমীকরণটা প্রতিপাদন করতে চাই। তবে তুমি জানো এখানে একটু যে এখানে যে এই যে ফ্রি এনার্জির কথা বলতেছি এই ফ্রি এনার্জিটা দেখো অপ্রমাণ অবস্থায়, বিকজ তুমি জানো এখানে যে কোষগুলো নেওয়া হয়েছে অর্ধকোষ এবং তার মাধ্যমে পূর্ণাঙ্গ কোষ, সেখানে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো রাখা হয়েছে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সর্বদা কিন্তু প্রমাণ অবস্থায় রাখা সম্ভব না। অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই ঘনমাত্রাগুলো কিন্তু আমাদের সঠিকভাবে সংরক্ষণ করা সম্ভব না। এছাড়াও তুমি জানো যখন কোষ বিক্রিয়া ঘটবে তখন তাপমাত্রা এবং ঘনমাত্রা কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। যদি কন্টিনিউয়াসলি চেঞ্জ হয় তাহলে কিন্তু এটা প্রমাণ অবস্থায় থাকছে না। এই কারণে বিখ্যাত বিজ্ঞানী নার্নেস্ট তিনি অপ্রমাণ এবং প্রমাণ অবস্থার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছেন। এই জন্য তার নাম অনুসারে বলতেছি আমরা নার্নেস্ট সমীকরণ। তো দেখো এটা কেমন লক্ষ্য করো। তাহলে ডেল্টা জি এটা হলো অপ্রমাণ অবস্থায়, ডেল্টা জি নট তাহলে দেখো তো এটা হলো আমাদের প্রমাণ অবস্থায়। তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রা আমাদের হচ্ছে প্রেসার এগুলো চেঞ্জ হবে, ঘনমাত্রা চেঞ্জ হবে। এই জন্য এই সমস্ত রাশিগুলোকে এখানে অ্যাড করা হয়েছে আর টি লন কে। তোমাদের বইতে সাধারণত এখানে কিউ ব্যবহার করা হয়েছে, কিউ দ্বারা বিক্রিয়া এবং উৎপন্ন পদার্থ বা আয়নের পরিমাণটা বোঝানো হয়েছে। তো একটু খেয়াল করো। তাহলে এই ক্ষেত্রে ডেল্টা জি সমান সমান আমরা লিখতে পারি মাইনাস এন এফ ই সমান সমান ডেল্টা জি নট ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস এন এফ ই নট প্লাস হচ্ছে আর টি লন কে বা লন কিউ দিয়ে প্রকাশ করতে পারো। তোমাদের বইতে সম্ভবত লন কিউ দিয়ে প্রকাশ করছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি আমরা এটাকে এই পাশে নিয়ে আসি তারপর এটাকে রাখি আবার এটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে এটাকে মডিফাই মাঝখানে আমি লাইন গ্যাপ দিলাম। তাহলে আমরা ই সেল, এটা কিন্তু ই সেল মনে থাকবে, ই সেল কিন্তু ই সেল সমান সমান আমরা লিখতে পারি ই নট সেল দেখো মাইনাস আর টি বাই হচ্ছে এন এফ দেখছো লন কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা কি বুঝছো? এটাকে এই পাশে নিয়ে আসছি, নিয়ে আসার পর আমরা ইটাকে রাখছি, এটাকে আবার এই পাশে নিয়ে গেছি, তখন আর টি বাই এন এফ প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। তাহলে দেখো এটা ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস দেখো তো এই লনটাকে লগে নিয়ে যাব। তাহলে তুমি জানো প্রাকৃতিক লগারিদম 2.303 দেখছো 303 আর টি বাই হচ্ছে এন এফ লগ কে সমান সমান লিখলাম উৎপাদ, মনে থাকবে উৎপাদ মানে উৎপন্ন পদার্থ বা উৎপন্ন আয়ন বা উৎপন্ন পদার্থের আয়ন এবং বিক্রিয়ক আয়ন তার ঘনমাত্রা বিক্রিয়ক
এটাকে x এবং y দিয়ে প্রকাশ করলাম। এখানে x মানে হচ্ছে উৎপন্ন পদার্থের সহগ, মানে উৎপাদ আয়নের সহগ, আর এখানে y টা হলো বিক্রিয়ক আয়নের সহগ। তাহলে এখানে একটু লিখে রাখো, এখানে R সমান সমান মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক যেটা 8.314 জুল পার কেলভিন পার মোল। আমি আর লিখলাম না। T সমান সমান কেলভিন তাপমাত্রা, কেলভিন তাপমাত্রা যেটা হলো 298 কেলভিন, কেলভিন। এখানে n মল হলো বিক্রিয়ায় জড়িত ইলেকট্রনের সংখ্যা, বিক্রিয়ায় জড়িত ইলেকট্রন সংখ্যা, মানে কয় মোল ইলেকট্রন, বুঝা গেছে? বিক্রিয়ায় জড়িত ইলেকট্রনের মোল সংখ্যা, ইলেকট্রনের মোল সংখ্যা মানে কয় মোল ইলেকট্রন, মোল সংখ্যা। আর হচ্ছে F ইকুয়াল টু 96,500 কুলম্ব। আর এখানে আমাদের x ইকুয়াল টু বিক্রিয়ক, সরি, x ইকুয়াল টু উৎপাদ আয়নের সহগ, উৎপাদ আয়নের সহগ, এবং y ইকুয়াল টু বিক্রিয়ক আয়নের সহগ, বিক্রিয়ক আয়নের সহগ। বুঝতে লেখা বিক্রিয়ক আয়নের সহগ। আর মনে রাখবা, যদি এটা কঠিন পদার্থ হয়, অর্থাৎ এখানে যদি সলিড পদার্থ হয় এটা, তাহলে তুমি জানো অলওয়েজ সর্বদা এটার মান অন হবে, এটা আমরা পড়িয়েছি। আর P ইকুয়াল টু যদি আমাদের অন এটিএম হয়, P ইকুয়াল টু যদি অন এটিএম হয়, তাহলে অন এটিএম তো আর লেখার দরকার হচ্ছে না। এখানে আমাদের চাপ থাকতে পারে P ইকুয়াল টু 1 atm। অনেক সময় যদি গ্যাসীয় পদার্থ থাকে তাহলে সেক্ষেত্রে P ইকুয়াল টু 1 atm, বা যদি যত এটিএম থাকে সেটা লিখবা। P ইকুয়াল টু 1 atm থাকলে এটা লেখার প্রয়োজন নাই। এই মোটামুটি লেখা হয়েছে এই পর্যন্ত সবার, লেখা হয়েছে সবার, বুঝতে পারলাম? তাহলে আমরা এটা সলভ করতে পারি। E a cell equal to, বলতো ইনট সেল, ইনট সেল ইকুয়াল টু ইনট ডান তড়িৎদ্বার, অর্থাৎ ইনট ডান ক্যাথোড তড়িৎদ্বার, তাই তো? ক্যাথোড, এটা হলো বিজারণ সেন্সে লিখবা, মাইনাস ইনট বাম তড়িৎদ্বার মানে হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার, অ্যানোড তড়িৎদ্বার, এটা বিজারণ সেন্সে লিখবা। খেয়াল করে একটু, আমরা কোষের যখন ইনট কোষ বের করছিলাম তখন ইনট ডান মাইনাস ইনট বাম লিখছিলাম, কিন্তু দেখো এটা হলো অপ্রমাণ অবস্থা, এগুলো কিন্তু প্রমাণ অবস্থায়, দেখছো? বেশি লেখা মাইনাস 2.303 ইনটু আর এর মান হচ্ছে 8.314 ইনটু 298 কেলভিন বাই হচ্ছে n ইনটু 96,500 কুলম্ব। কুলম্বটা আমরা লিখলাম না সরাসরি। log of x বাই হচ্ছে আমাদের y। এখানে x হলো উৎপাদের মোল উৎপাদ, এটা হচ্ছে বিক্রিয়ক, বুঝতে লেখা? তাহলে সংক্ষেপে লিখলাম, অতএব E cell ইকুয়াল টু ইনট ক্যাথোড মাইনাস ইনট অ্যানোড মাইনাস, দেখো এটুকু গুণ এটুকু যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে একটা মান আসে 0.0592 সম্ভবত, করে দেখো। এটা ক্যালকুলেশন করলে 0.0592 বাই হচ্ছে n, ছোট করে নিয়ে আসলাম। দেখো লগ উৎপাদ x আর হচ্ছে বিক্রিয়ক y। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো সেই সমীকরণ, নার্নেস্ট সমীকরণ। এটাই হলো সেই নার্নেস্ট সমীকরণ, যে সমীকরণের মাধ্যমে আমরা আমাদের যদি প্রমাণ এবং অপ্রমাণ তড়িৎদ্বার দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রে আমাদের সেই আমাদের কোষের ইএমএফ এর মানটা কত আমরা খুব সহজে এই সমীকরণের মাধ্যমে বের করতে পারবো। বিখ্যাত বিজ্ঞানী নার্নেস্টের নাম অনুসারে বলা হচ্ছে নার্নেস্ট সমীকরণ। তো সবাইকে লেখা হয়েছে এমন তো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমাদের প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে লেখো, হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে, হাইড্রোজেন তড়িৎদ্বার থাকলে, যদি হাইড্রোজেন তড়িৎদ্বার থাকে তাহলে নার্নেস্ট সমীকরণটা আমরা লিখতে চাই। তো তুমি জানো অ্যানোড বিক্রিয়া, হাইড্রোজেন তড়িৎদ্বারে আমি সংক্ষেপে লিখলাম অ্যানোড বিক্রিয়া
hydrogen 2H plus 2 electron, and cathode বিক্রিয়া 2H plus electron equal to hydrogen. কোষ বিক্রিয়া, সামগ্রিক বিক্রিয়া বা মোট বিক্রিয়া সংক্ষেপে লিখলাম, তাহলে হাইড্রোজেন প্লাস 2H প্লাস 2 মোল ইলেকট্রনের আদান প্রদান ঘটছে এখানে, 2H প্লাস প্লাস হচ্ছে হাইড্রোজেন। তো একটু লক্ষ্য করো, সেক্ষেত্রে ই সেল ইকুয়াল টু ইনর ডান তড়িৎদ্বার মানে ক্যাথোড তড়িৎদ্বার, ক্যাথোডে বিজারণ শেষে লিখতে হবে, দেখো বিজারণ শেষে লিখলাম মাইনাস, ইনর অ্যানোড তড়িৎদ্বার অ্যানোডে ও বিজারণ শেষে লিখতে হবে, এই যে বিজারণ শেষে লিখলাম মাইনাস 0.0592, দেখছো 0.0592, আর হচ্ছে আমাদের 2 মোল ইলেকট্রনের আদান প্রদান ঘটছে, তাহলে এখানে আমাদের লিখতে পারো হচ্ছে 2 মানে এর মান 2, তাহলে হচ্ছে লগ অফ উৎপন্ন পদার্থ, যেহেতু এটা গ্যাসীয় পদার্থ, এখানে বিক্রিয়ক পদার্থ এবং উৎপন্ন পদার্থের আয়ন একই, এই জন্য এখানে উৎপন্ন পদার্থ হাইড্রোজেনটা এটা প্রেসারে রাখতে হবে, অর্থাৎ পি অফ হাইড্রোজেন, মনে থাকবে পি অফ হাইড্রোজেন, হাইড্রোজেন গ্যাসের চাপ বা হচ্ছে আমাদের এখানে বিক্রিয়ক পদার্থের আয়ন, বিক্রিয়ক পদার্থ হচ্ছে H প্লাস আয়ন, এখানে দেখো মোল সংখ্যা 2 আছে, এটা পাওয়ার হয়ে যাবে, দেখছো মোল সংখ্যা 2 আছে, এটা পাওয়ার হয়ে গেল। তাহলে ই সেল ইকুয়াল টু এই মানটা হচ্ছে 0 মাইনাস 0.0592 বাই 2 লগ অফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তো এখানে হাইড্রোজেন গ্যাসের চাপ তুমি জানো যে আমাদের তোমরা পড়ে আসছো যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহারের ক্ষেত্রে চাপ 1 atm এ রাখা হয়, যদি কোথাও চাপের মান ভিন্ন দেওয়া থাকে ভিন্ন লিখবা, এখানে যদি না দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে 1 atm। তাহলে আমি কি লিখতে পারি, আমাদের এরকম এটা মডিফাই করলাম, দেখো H প্লাস মাইনাস 2, দেখছো, তাহলে দেখো ই সেল ইকুয়াল টু -0.0592 বাই 2, তাহলে দেখো তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2 লগ অফ হাইড্রোজেন আয়ন, এটা তখন প্লাস হয়ে গেল, তাহলে ই সেল ইকুয়াল টু এটা কাটলো, তাহলে থাকলো হচ্ছে 0.0592 লগ অফ হাইড্রোজেন আয়ন। তো তুমি জানো যে আমাদের লগ অফ হাইড্রোজেন আয়ন ইকুয়াল টু মাইনাস পিএইচ লেখা যায়, তাহলে আমি কি লিখতে পারি যে আমাদের মাইনাস 0.0592 এই লগ অফ হাইড্রোজেন আয়ন সমান হচ্ছে মাইনাস পিএইচ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা আমাদের হাইড্রোজেন তড়িৎদ্বারের মানটা পেয়েছি, এই যে এটা নাইনের সমীকরণ, হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে নাইনের সমীকরণ, এবং আমরা এই মাধ্যমে দেখো আমাদের হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করে আমরা খুব সহজে আমাদের যদি ই সেলের মান দেওয়া থাকে, অর্থাৎ আমাদের একটা কোষের বিভবের মান যদি দেওয়া থাকে, তাহলে খুব সহজে দেখো আমরা এই নাইনের সমীকরণকে লাস্ট পর্যন্ত প্রতিপাদন করে এখান থেকে আমরা ওই দ্রবণের পিএইচ এর মান কত সেটা বের করতে পারবো। এই দেখো দ্রবণের পিএইচ এর মান, দেখছো দ্রবণের পিএইচ এর মান এখান থেকে বের হয়ে আসবে। আর হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে নাইনের সমীকরণ সেট, তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে নানের সমীকরণটা বুঝলাম এবং নানের সমীকরণ থেকে দ্রবণের পিএইচ এর মান কিভাবে বের করা যায় সেটাও জানলাম, এবং প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে নানের সমীকরণটা কেমন সেটাও জানলাম। এবার এখান থেকে আমরা বলছিলাম যে সরাসরি ইএমএফ এর মান অতটুকু অঙ্ক আসে না, অঙ্ক যদি আসে তাহলে নানের সমীকরণের মাধ্যমে অঙ্কটা আসবে, মনে থাকবে। তো আমি আমাদের নর্মাল একটা অঙ্ক দিয়ে দেখাচ্ছি, আর বইতে অনেক অঙ্ক আছে, আমাদের একটা দুটো অঙ্ক দেখালেই তুমি পারবা। আমরা ড্যানিয়েল কোষের ক্ষেত্রে নানের সমীকরণটা অ্যাপ্লাই করি। দেখো ড্যানিয়েল কোষের ক্ষেত্রে মনে করো 0.1 মোলার সল্ট-ব্রিজ কপার 2 প্লাস 0.05 মোলার অবলিক দিয়ে হচ্ছে কপার, এরকম দেওয়া থাকবে, ঠিক আছে, এরকম দেওয়া থাকবে, এবং এখানে বলবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটা কোষের ডায়াগ্রাম দেওয়া আছে, দেখছো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ডায়াগ্রাম দেওয়া আছে, এবং এই ক্ষেত্রে আমাদের বিজারণ বিভবের মান দেওয়া আছে, মনে করো ই নট
জিঙ্ক অবলিক দিয়ে হচ্ছে জিঙ্ক সমান সমান -0.76 ভোল্ট, আর হচ্ছে ই নট কপার 2 প্লাস অবলিক দিয়ে কপার সমান সমান +0.34 ভোল্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ড্যানিয়াল সেলের এই মানগুলো আমাদের মুখস্থ, এই জন্য আমি এটাকেই উদাহরণ হিসেবে নিয়েছি। তো এখানে বইতে যে উদাহরণগুলো আছে, অঙ্কগুলো আছে, সেই উদাহরণগুলো তোমরা মেইনলি প্র্যাকটিস করবা। তো এখানে এগুলো লিখবা যে কোর ডায়াগ্রাম, এরপর লিখবা অ্যানোড বিক্রিয়া। ডিটেইলস দেখাচ্ছি, দেখো ডিটেইলস। অ্যানোড বিক্রিয়া মানে এটা যদি 4 মার্কে আসে বলবে উদ্দীপকে উল্লেখিত কোর ডায়াগ্রাম থেকে অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া বা কোর বিক্রিয়া এবং কোষ্ঠী নিয়মিত নির্ণয় করো, এরকম ডিটেইলস হবে। জন্য আমি ডিটেইলস দেখাচ্ছি যে কিভাবে লিখবা অ্যানোড বিক্রিয়া। তো দেখো এখানে অ্যানোডে জারণ ঘটছে, জিঙ্ক অবলিক দিয়ে Zn2 প্লাস ইলেকট্রন। ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোডে কপার 2 প্লাস দুইটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কপার ধাতু। এবার কোর বিক্রিয়া, কোর বিক্রিয়া জিঙ্ক প্লাস কপার 2 প্লাস, দেখেই বুঝতেছো যে 2 মোল ইলেকট্রন আদান প্রদান ঘটছে, অর্থাৎ এখানে n এর মানটা 2। দেখছো, এটা জানার জন্য, অর্থাৎ এখানে কত মোল ইলেকট্রন আদান প্রদান ঘটছে এটা জানার জন্য মেইনলি হচ্ছে বিক্রিয়াগুলো লেখা লাগছে। আচ্ছা, আরেকটা জিনিসের জন্য, সেটা হচ্ছে বিক্রিয়ক আয়ন কোনটা আর উৎপাদন কোনটা। দেখছো এখানে উৎপাদন জিঙ্ক আর বিক্রিয়ক হচ্ছে কপার 2 প্লাস। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস, আচ্ছা আমরা ডিটেইলস মানটা লিখি, তারপরে আমরা একটা উদাহরণ দেখাবো। মাইনাস মানে আছে কত 2.303 দেখছো সরাসরি মান লিখলাম। তুমি ইচ্ছা করলে এখানে 0.0592 লিখতে পারো, 0.0592 লিখতে পারো, তাহলে তোমার জন্য আরো সহজ হবে। NF লগ অফ উৎপাদ আয়নের ঘনমাত্রা, এখানে উৎপাদ আয়ন হচ্ছে Zn2 প্লাস, আমি ডিটেইলস দেখাচ্ছি, ভাগ হচ্ছে বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা অর্থাৎ কপার 2 প্লাস। এরপরে ই সেল ইকুয়াল টু ই নট সেল, মানে এটার ক্ষেত্রে এই যে দেখো ই নট এর মান দেয়া আছে, দেখছো এই যে ই নট, তাহলে ই নট সেল ইকুয়াল টু ই নট ডান, মনে আছে? তাহলে ই নট ডানের মানটা সরাসরি লিখলাম, ই নট ডান, ডান তরিদারটা হচ্ছে ওটা, অর্থাৎ কপার 2 প্লাস অবলিক দিয়ে কপার মাইনাস ই নট বাম তরিদার, ই নট বাম তরিদারটা হচ্ছে এটা, বিজনেস সেন্সে লিখতে হবে, জিঙ্ক অবলিক দিয়ে জিঙ্ক। এবারে সূত্রের মাইনাস 2.303 ইনটু 8.314 আর এর মান, T সমান সমান হচ্ছে 298 কেলভিন, ওই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 298, n ইকুয়াল টু কত মোল ইলেকট্রনের আদান প্রদান হয়েছে 2 মোল, F ইকুয়াল টু 96500 কুলম্ব। এরপর আছে লগ, দেখো তো Zn2 প্লাস আয়ন তার ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার, 0.1 মোলার, আর আমাদের এখানে আমাদের কপার 2 প্লাস বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 0.05 মোলার, দেখছো? তাহলে এই ক্ষেত্রে এই কপার 2 প্লাস কপার এর মানটা দেওয়া আছে দেখো +0.34 ভোল্ট, এরপর আছে মাইনাস, এবার সূত্রের মাইনাস বসালাম, তাহলে মাইনাস মাইনাসে -0.76 মাইনাস, দেখো এটা ক্যালকুলেশন যদি করো তাহলে ওটা আসে 0.0592 বাই হচ্ছে 2 লগ অফ, ছোট করে নিয়ে আসলাম, দেখো এখানে পয়েন্ট অন ভাগ হচ্ছে 0.05, তোমরাও ক্যালকুলেশন করো, দেখো তোমরাও ক্যালকুলেশন করে দেখো, দেখো ঠিক আছে কিনা, লগ 2, দেখছো? তাহলে এখানে আমাদের এটা ক্যালকুলেশন করলে যেটা আসছে সেটা হচ্ছে 1.1 তাই আছে 0.34 যোগ হচ্ছে 0.76 ক্যালকুলেশন 1.1, ঠিক আছে, মাইনাস, তারপরে ওখানে যদি ক্যালকুলেশন করো গুণ হলো 0.0592 ভাগ হচ্ছে 2, আচ্ছা তো যাই হোক, এখানে ক্যালকুলেশন আমি সরাসরি করলাম, প্রিয় শিক্ষার্থী ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে আমি যেটা পেয়েছি 1.0908, তাহলে 9 অন লেখা যায়, ঠিক আছে, 9 অন এত ভোল্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমি আর ক্যালকুলেশন দেখাইনি, সরাসরি আমি এখানে করছি, মানে এটার সাথে সরাসরি ক্যালকুলেশন এটা বসাই দিচ্ছি।
তাহলে দেখো এটা হলো আমাদের নার্নেস সমীকরণ ব্যবহার করে কিভাবে কোষের ইএমএফ এর মান দেওয়া থাকবে, এবং তোমার প্রশ্ন হতে পারে স্যার কখন এই নার্নেস সমীকরণটা ব্যবহার করব। যদি দেখো যে আমাদের বিক্রিয়ক আয়ন এবং উৎপাদন অর্থাৎ দুইটা আয়নের ঘনমাত্রা দিয়ে আছে, তাহলে সরাসরি কিন্তু ইএমএফ বের করা যাবে না, অর্থাৎ ইনট সেল বের করা যাবে না। তার ক্ষেত্রে আমরা নার্নেস সমীকরণ ইউজ করে আমাদের কোষের ইএমএফ এর মানটা বের করব। আশা করি তোমরা বুঝতে পারছো যে কখন নার্নেস সমীকরণটা ইউজ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা বই থেকে একটা অঙ্ক দেখাবো। এটা হলো হাজাই নাগের বই থেকে অঙ্কগুলো করবা, 565 পেজ। 565 পেজে দেখো লেখা আছে শিক্ষার্থীদের কাজ নার্নেস সমীকরণ ভিত্তিক গণনা। 4.36-এ অনেকগুলো অঙ্ক আছে, 4টা অঙ্ক আছে। 4.40-এও 4টা অঙ্ক আছে। তো এই অঙ্কগুলো সবই পারবা, এখানে আমাদের যে অঙ্কগুলো আছে তোমরা সবই পারবা। আমরা এখানে 4.40-এ আমাদের 4.40-এর একটা অঙ্ক দেখাবো, অর্থাৎ মনে করো আমরা 4.40-এর ঘ নম্বর অঙ্কটা দেখালাম। 4.40-এর ঘ নম্বর অঙ্ক, ঘ নম্বর অঙ্ক। এখানে ডায়াগ্রাম দেওয়া আছে ঘ নম্বরে, আয়রন থেকে আয়রন 2 প্লাস, আয়রন থেকে আয়রন 2 প্লাস, এবং এর ঘনমাত্রা দেওয়া আছে 0.2 মোলার, 0.2 মোলার। মাঝখানে সল্ট ব্রিজ হাইড্রোজেন আয়ন, ও হাইড্রোজেন আয়ন তারও ঘনমাত্রা দেওয়া আছে 0.2 মোলার। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 0.2 মোলার। এরপরে দেওয়া আছে হাইড্রোজেন অন এটিএম চাপ না, হাইড্রোজেন দেওয়া আছে 0.5 এটিএম চাপ। হাইড্রোজেন গ্যাসের চাপ দেওয়া আছে 0.5 এটিএম। হাইড্রোজেন গ্যাসের চাপ দেওয়া আছে 0.5 এটিএম অবলিক দিয়ে প্লাটিনাম। আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিজারণ বিভবের মান দেওয়া আছে ই নট আয়রন 2 প্লাস অবলিক দিয়ে আয়রন, এর মানটা দেওয়া আছে -0.44 ভোল্ট, -0.44 এত ভোল্ট দেওয়া আছে। কোষ্ঠীর ইএমএফ বের করতে বলছে। কোনো নার্নেস সমীকরণ যদি কিছু না লেখা থাকে দেখতে হবে দুটো আয়নের ঘনমাত্রা দেওয়া আছে কিনা। দেখো দুটো আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, সুতরাং নার্নেস সমীকরণ ইউজ করে আমরা ইএমএফ বের করব। তার আগে ডায়াগ্রাম দেওয়া আছে, যেহেতু অ্যানোড বিক্রিয়া লিখবো, দেখো অ্যানোড ইজ আয়রন, অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়া দেখো আমাদের এই আয়রন দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। এরপর হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়ায় আমাদের 2H প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস। সামগ্রিক কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়া দেখো আয়রন প্লাস 2H প্লাস উৎপন্ন হয়েছে আয়রন 2 প্লাস প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস। দেখো 2 মোল ইলেকট্রনে আদান প্রদান করছে, 2 মোল ইলেকট্রনে আদান প্রদান করছে, দেখো দেখছো। তাহলে আমরা লিখতে পারবো ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস -2.303 RT বাই হচ্ছে NF লগ অফ উৎপাদ আয়নের ঘনমাত্রা, মনে আছে উৎপাদ আয়নের ঘনমাত্রা বাই হচ্ছে বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। বিক্রিয়ক আয়ন হচ্ছে H প্লাস আয়ন। বিক্রিয়ক আয়নের মোল সংখ্যা 2 আছে, এটা পাওয়ার হয়ে গেল। আর যেহেতু এটা হাইড্রোজেন তড়িৎদ্বার, এই ক্ষেত্রে চাপ কাজ করবে। অন এটিএম চাপ লিখলে আর লেখার দরকার হয়েছিল না, কিন্তু এখানে যেহেতু হাইড্রোজেন গ্যাস এই জন্য তার চাপ কাজ করবে। এখানে পি অফ হাইড্রোজেন, তার চাপের মানটা কিন্তু 0.5 এ দেওয়া আছে। এই জন্য চাপটা দেখো উপরে ছিল, লবে ছিল, সেই চাপটা মানে উৎপন্ন পদার্থ এখানে আমাদের ফেরাস উৎপাদায়ন, বিক্রিয়ক আয়ন এবং উৎপন্ন পদার্থ হাইড্রোজেন গ্যাসীয় পদার্থ, এই জন্য এখানে লিখছি। বুঝা গেছে? অন থাকলে, অর্থাৎ যদি এটা অন থাকতো বা সলিড থাকতো লিখতাম না। ই সেল ইকুয়াল টু ই নট সেল মানে ই নট দাম তড়িৎদ্বার, হাইড্রোজেন তড়িৎদ্বারটা হচ্ছে দাম তড়িৎদ্বার। বিজারণ সেন্সে লিখতে হবে, দেখো H প্লাস হাইড্রোজেন মাইনাস
ই নট বাম তড়িৎদ্বার, এ হলো বাম, আমি ডিটেইলস দেখাচ্ছি। এখানে 0.0592 বসালে হতো। ই নট বাম তড়িৎদ্বার, বিজারণ সেন্সে লিখতে হবে আয়রন 2 প্লাস অবলিক দিয়ে হচ্ছে আয়রন, তারপর হচ্ছে মাইনাস, সরাসরি কি লিখবো, এটুকু যদি ক্যালকুলেশন করি, মনে আছে, এটুকু যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 0.0592 বাই হচ্ছে 2, মনে থাকবে লগ, মানে এটুকু সরাসরি ক্যালকুলেশন করলে 0.0592 লেখা যায়। আর n = 2, এখানে n এর মানটা 2, দুই মোল ইলেকট্রন আদান প্রদান। আচ্ছা, উৎপন্ন পদার্থ দেখো এখানে ফেরাস আয়নের ঘনমাত্রা দেয়া আছে হলো 0.2 ইনটু হাইড্রোজেন গ্যাসের চাপ দেয়া আছে 0.5 বাই H প্লাস আয়নের ঘনমাত্রা দেয়া আছে 0.2, তার আবার পাওয়ার দেয়া আছে, দেখছো, তার পাওয়ার দেয়া আছে। তাহলে ই সেল ইকুয়াল টু এই মানটা 0 মাইনাস ফেরাস আয়ন, এখানে মানটা দেয়া আছে, দেখো মানটা দেয়া আছে, বিজারণ সিস্টেম মানটা দেয়া আছে -0.44 মাইনাস .0592, বল একবার এই বেল সাবে, এতবার বেল সাবে দরকার। লগ অফ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে ক্যালকুলেশন করো, log 2.5। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ মাইনাস মাইনাসের প্লাস মান আসলো 0.44 মাইনাস, দেখছো মাইনাস, এখানে আছে 0.0592 ভাগ হচ্ছে দেখো 0.0117790 ইত্যাদি ইত্যাদি সামথিং। দেখো ক্যালকুলেশন করলে আমার যেটা আসছে প্লাস 0.428, হ্যাঁ, এত ভোল্ট, দেখো মিলছে কিনা, হ্যাঁ 0.428, দেখো দেখছো বইয়ের সাথে মিলছে 0.428। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আশা করি যে আমাদের হাইড্রোজেন তড়িৎদ্বার দেওয়া থাকলে নার্নেস সমীকরণ ব্যবহার করে কিভাবে ইএমএফ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই 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 যে অধ্যায়টা পড়াচ্ছি, এই অধ্যায়টা নিয়ে তুমি অ্যানালাইসিস করলে তুমি নিজেই বলে দিতে পারবে যে কোন থেকে আসলে প্রশ্ন আসে। আমরা 4টা কোশ্চেন পড়াবো, বোঝা গেছে, 4টা কোশ্চেন থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন বেঁধে যাবো, বোঝা গেছে। তার মধ্যে ইতিমধ্যে গ আর ঘ নাম্বারের প্রশ্ন পেয়ে গেছি, বোঝা গেছে। মানে দুই রকমের কোশ্চেন হয়, একটা হচ্ছে আমাদের ওইদিকে যে কোর্সগুলো আছে, ফুয়েল সেল আছে, তারপর হচ্ছে লেড সঞ্চয় কোষ আছে, তারপর হচ্ছে লিথিয়াম ব্যাটারি আছে, লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, এই একটা অংশ থেকে প্রশ্ন আসে। এই প্রশ্ন যেহেতু এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়নি, এই প্রশ্ন এবার এদের জন্য ইম্পর্টেন্ট। এই প্রশ্ন এদের যদি আসে তাহলে তোমাদের এগুলো আসবে না, তোমাদের আসবে এসছে এইগুলা, অর্থাৎ অঙ্ক, মানে তোমাদের ক্ষেত্রে এসছে সহজ হবে, যেহেতু অঙ্ক আছে, ফুল মার্কস পাওয়া যাবে। এটা যদি থাকে 3 মার্কস, আর পাত্রে রাখা যাবে কি যাবে না 4 মার্কস, এই মোট 7 মার্কের প্রশ্ন ঘনতে পেয়ে গেলাম। আর আমরা তো এমনি বেসে পড়াচ্ছি না, অনেক ডিটেলস পড়াচ্ছি। তো অনেকের কাছে বোরিং হতে পারে যে স্যার এত পড়াচ্ছে, এত, এই জন্য আমাদের বলে দিলাম যে আমি এত পড়ালেও আমরা বলে দিতে পারবো যে কোন থেকে প্রশ্ন হবে। তো এই অঙ্ক ইম্পর্টেন্ট, বাড়ি থেকে সব অঙ্কগুলো করবা, বইয়ের অঙ্কগুলো সব করবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আর হয়তো আমাদের 3-4টা ক্লাসের মধ্যেই হয়তো শেষ হয়ে যাবে। আমরা আশা করতেছি যে 3টা বা ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ করতে পারবো আমাদের অধ্যায়টা। ভালোভাবে প্রিপারেশন নিতে থাকবা, আমরা কিন্তু এক্সাম নিব সামনের সপ্তাহে, বুঝা গেছে, ইনশাআল্লাহ সামনের সপ্তাহের মধ্যে আমরা শেষ করতে পারবো। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা জানো যে আমাদের মাগরিবের নামাজ কিন্তু এখন 6টায় হয়, এই জন্য আমাদের সামনের সপ্তাহ থেকে আমাদের কিন্তু ক্লাস কয়টা, হ্যাঁ 15 মিনিট আগে হবে, অর্থাৎ 4:45 হবে। আমরা 15 মিনিট আগে ক্লাস শুরু করব, যেহেতু আমাদের মাগরিবের নামাজ, অনেকেই তোমাদের গার্ডিয়ানরা আছে যারা স্টুডেন্ট, তোমাদের মধ্যে অনেক আছে যারা নামাজ পড়ো 6টার সময় ঝামেলা হয়ে যায়, এই জন্য আমাদের 4:45 থেকে কিন্তু ক্লাস হবে সামনের সপ্তাহ থেকে, সেটা প্রিপারেশন নিবা। তো যাই হোক, আমরা আমাদের অধ্যায়ের লাস্ট অংশটুকু নিয়ে আলোচনা করব, বিভিন্ন রকমের কোর্স নিয়ে আমরা এখানে আলোচনা করব।
তড়িৎ কোষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে আছে যে বৈদ্যুতিক ব্যবস্থার মাধ্যমে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে অথবা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, সেই বৈদ্যুতিক ব্যবস্থাকে বলা আছে ইলেকট্রিক সেল। বিজ্ঞানীরা এই ইলেকট্রিক সেলকে তার মেকানিজমের উপর ডিপেন্ড করে দুইটা শ্রেণীতে ভাগ করছে। তড়িৎ কোষ দুই প্রকার। ক নম্বর হলো আমাদের তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ মনে থাকবে, তড়িৎ রাসায়নিক কোষ। আর একটা হলো খ নম্বর তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ মনে থাকবে। তাহলে ইলেকট্রিক সেল দুই রকমের, একটা হচ্ছে আমাদের ইলেকট্রোকেমিক্যাল সেল আর একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। আমরা ইলেকট্রোকেমিক্যাল সেল যেটা লিখছি তড়িৎ রাসায়নিক কোষ, এই তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। এই যে তড়িৎ রাসায়নিক কোষ, এই তড়িৎ রাসায়নিক কোষ তোমরা জানো, তোমাদের মনে আছে, আমরা ডেফিনিশনে গেলাম না কারণ এগুলো তোমরা পড়ে আসছো মাধ্যমিক লেভেলে। যে কোষে আমাদের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়, অর্থাৎ রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাকে বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তোমরা এটা জানো। তো একটু লিখে রাখো, এখানে ইনফরমেশন লেখো, স্টার্ট চিহ্ন দিয়ে লেখো। লেখো এক্ষেত্রে, লেখো এক্ষেত্রে অ্যানোড, এক্ষেত্রে অ্যানোড কমা ক্যাথোড, এসে লেখা অ্যানোড ক্যাথোড, এসে তড়িৎ বিশ্লেষ্য এবং লবণ সেতু ব্যবহৃত হয়। মানে এই কোষ গঠনে কি কি লাগে? অ্যানোড লাগে, ক্যাথোড লাগে, লবণ সেতু লাগে, আর তড়িৎ বিশ্লেষ্য পথ লাগে। একটু ফার্স্ট লেখো, একটু ফার্স্ট। হয়েছে লেখা? লেখো 2 নাম্বার। লেখো এক্ষেত্রে অ্যানোড মাইনাস এবং ক্যাথোড প্লাস। এক্ষেত্রে অ্যানোড তোমরা জানো মাইনাস এবং ক্যাথোড প্লাস হয়। হয়েছে? লেখো 2 নাম্বার। হয়েছে? 3 নাম্বার লেখো কোষ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ত। এখান থেকে স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া পাওয়া যাবে, এই জন্য এটাকে প্রাইমারি সেল বলা হয়। লেখো কোষ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ত। লেখো কোষ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ত। লেখো 4 নাম্বার অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ ঘটে। অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ ঘটে। তাহলে আমরা তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কে জানলাম। লেখো এর পাশে তড়িৎ বিশ্লেষ্য কোষ। তোমরা জানো এক্ষেত্রে আমরা বাইরে থেকে বিদ্যুৎ চালনা করে রাসায়নিক বিক্রিয়া ঘটাই। দেখো 1 নাম্বার, এক্ষেত্রে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। হয়েছে লেখা? 2 নাম্বার অ্যানোড ক্যাথোড, অ্যানোড ক্যাথোড তড়িৎ বিশ্লেষ্য, অ্যানোড ক্যাথোড তড়িৎ বিশ্লেষ্য এবং একটি ব্যাটারি থাকে, এবং একটি ব্যাটারি থাকে, এবং একটি ব্যাটারি থাকে। এবং একটি ব্যাটারি থাকে। হয়েছে লেখা? লেখো অ্যানোড প্লাস ক্যাথোড মাইনাস। লেখো অ্যানোড প্লাস ক্যাথোড মাইনাস। এবার লেখো কোষ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ত নয়। এটা ফার্স্ট লেখো, কোষ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ত নয়। কোষ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ত নয়। এবার লেখো অ্যানোডে জারণ। পরের টপিক লেখো, লেখো অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ ঘটে। সবকিছু একই রকম। হয়েছে লেখা? বিজ্ঞানীরা এই তড়িৎ রাসায়নিক কোষকে আবার দুইটা শ্রেণীতে ভাগ করছে। দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে তড়িৎ রাসায়নিক কোষটাকে। একটা হচ্ছে এক প্রকোষ্ঠ, দেখো একটা হলো এক প্রকোষ্ঠ, এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এক প্রকোষ্ঠ বিশিষ্ট এর উদাহরণ হচ্ছে, লেখো সরল ভোল্টাইক কোষ, সরল ভোল্টাইক কোষ, সরল ভোল্টাইক কোষ এবং ড্রাই সেল, ড্রাই সেল। 2 নাম্বার লেখো দ্বিপ্রকোষ্ঠ বা দুই প্রকোষ্ঠ, দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট বা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ যেমন গ্যালভানিক কোষ, গ্যালভানিক কোষ। হয়েছে লেখা? বিজ্ঞানীরা এই তড়িৎ রাসায়নিক কোষকে আবার দুই ভাগে ভাগ করছে। 1 নাম্বার হলো প্রাইমারি সেল, লেখো প্রাথমিক কোষ, প্রাথমিক কোষ। হয়েছে লেখা? 2 নাম্বার হলো সেকেন্ডারি কোষ, সেকেন্ডারি, সেকেন্ডারি কোষ।
তো যাই হোক, বিজ্ঞানীরা আমাদের এই যে দেখো তড়িৎ রাসায়নিক কোষ, এদেরকে দুইটা শ্রেণীতে ভাগ করছে। একটা নাম রাখছে হচ্ছে আমাদের প্রাইমারি সেল বা প্রাথমিক কোষ। এই প্রাথমিক কোষে সাধারণত আমাদের স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়ার মাধ্যমে আমাদের বিদ্যুৎ উৎপন্ন হবে এবং তড়িৎ প্রবাহ অব্যাহত থাকবে। আর এই যে সেকেন্ডারি কোষ, এটাকে বলা হচ্ছে সঞ্চয়ী কোষ। এই কোষে বাইরে থেকে বিদ্যুৎকে, প্রথমে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তি রূপে সঞ্চয় করা হবে, এবার সঞ্চিত রাসায়নিক শক্তিকে আবার বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে। যেমন আইপিএস ব্যাটারি, বলতো আইপিএস ব্যাটারিতে বাইরে থেকে চার্জ দিয়ে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তি রূপে সঞ্চয় করে রাখা হয়। এরপরে যখন কারেন্ট চলে যায় তখন এই সঞ্চিত রাসায়নিক শক্তি আবার তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই জন্য বলছি আমরা আমাদের সেকেন্ডারি কোষ। তাহলে প্রথমটা হলো প্রাথমিক কোষ, যেমন ড্যানিয়েল কোষ বা ড্রাই সেল। পরেরটা হলো সেকেন্ডারি কোষ, লেড সঞ্চয়ী কোষ হতে পারে, নিকেল সঞ্চয় কোষ হতে পারে, মনে থাকবে এরকম অনেক রকমের সঞ্চয় কোষ আছে। তাহলে এখানে প্রাথমিক কোষ লেখো, এখানে ড্রাই সেল, সেকেন্ডারি কোষ লেখো যে আমাদের লেড সঞ্চয় কোষ, নিকেল সঞ্চয় কোষ ইত্যাদি। আমরা এবার এক এক করে আলোচনা করব। দেখো সরল ভোল্টাইক কোষ, দেখো সরল ভোল্টাইক কোষ, সরল ভোল্টাইক কোষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সরল ভোল্টাইক কোষে সাধারণত দুইটা আলাদা পাত্র ব্যবহার করা হয় না, এটাকে এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এক কম্পার্টমেন্ট বিশিষ্ট আমাদের সেল বলা হচ্ছে। এই ক্ষেত্রে একটা মাত্র পাত্র ব্যবহার করব এবং এই পাত্রের মধ্যে আমরা আমাদের জিঙ্ক তড়িৎদ্বার এবং এখানে দেখো কপার তড়িৎদ্বার স্থাপন করলাম। এখানে হচ্ছে আমাদের জিঙ্ক তড়িৎদ্বার, এখানে হচ্ছে আমাদের কপার তড়িৎদ্বার। আর এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে লঘু সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়। এখানে একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করলাম, মাঝখানে ভোল্ট মিটার সেট করলাম। তো দেখো এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন ঘটবে সালফিউরিক অ্যাসিড, এটা বিয়োজিত হয়ে উৎপন্ন হবে 2H প্লাস সালফেট 2 এটা তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন। এরপর হচ্ছে অ্যানোড বিক্রিয়া ঘটবে। তুমি জানো এই ক্ষেত্রে আমাদের জিঙ্ক আর কপারের মধ্যে জিঙ্কের বিজারণ বিভবের মান কম, দ্যাট মিন্স তার জারণ বিভবের মান বেশি। এই কারণে জিঙ্ক তড়িৎদ্বারটি এখানে অ্যানোড হবে, অর্থাৎ জিঙ্ক দেখো দুইটা ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে চলে আসবে। দেখছো, তাহলে দ্রবণে Zn2+ আয়নটা আসবে। দেখছো, অপরদিকে ক্যাথোড বিক্রিয়া, খেয়াল করো এখানে ক্যাথোডে কপারের ইলেকট্রন গ্রহণ করার মানে ত্যাগের প্রবণতা কম, কিন্তু দ্রবণে যে H+ আয়ন আছে এই H+ আয়নে কিন্তু আমাদের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি, মনে থাকবে। তাহলে এই ক্ষেত্রে যে H+ আয়নটা আছে একটু খেয়াল করো, এই H+ আয়ন সে কিন্তু ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন, দুইটা H+ আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত হলো। খেয়াল করো একটু, আমাদের এখানে লক্ষ্য করো, এখানে আমাদের কপারের, লক্ষ্য করো এই কপারের ইলেকট্রন ত্যাগের প্রবণতা কম, কিন্তু কপার 2+ এর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি। কিন্তু দ্রবণে আমাদের H+ আয়ন থাকার কারণে H+ আয়নটা আমাদের এখানে যে চার্জ মুক্ত হবে, মনে থাকবে, কারণ এই দ্রবণের মধ্যে কোনো কপার 2+ আয়ন নাই। আমাদের এখানে এটা যখন ইলেকট্রন ত্যাগ করছে তখন ইলেকট্রন রেখে দ্রবণে আসছে তখন এই তড়িৎদ্বারটা কিন্তু মাইনাস চার্জ, দেখছো মাইনাস চার্জ। তাহলে এই ইলেকট্রনটা কিন্তু এই তারবে যখন এখানে আসবে তখন এখানে কিন্তু দ্রবণে যখন H+ আয়ন যাবে অর্থাৎ ক্যাটায়ন যাবে তখন আমাদের এই তড়িৎদ্বার একে ইলেকট্রন দান করবে। এই তড়িৎদ্বার যখন এখানে ইলেকট্রন দান করবে তখন ইলেকট্রন ঘাটতি দেখা দেবে, এই জন্য প্লাস, আর এই তড়িৎদ্বার ইলেকট্রন জমা হয়েছে এই জন্য মাইনাস। তাহলে ইলেকট্রনের ফ্লো যদি এদিকে হয় তাহলে তড়িৎ ফ্লো উচ্চ বিভব থেকে আমাদের নিম্ন বিভবের দিকে আসবে, মাঝখানে যদি বাল্ব থাকে বাল্বটা জ্বলে উঠবে। এটাকে বলছে আমরা সরল ভোল্টাইক কোষ, এবং এটা কিন্তু স্বতঃস্ফূর্ত না, যার জন্য এটাকে আমাদের প্রাইমারি সেলের মধ্যে রাখা হয়েছে। সামগ্রিক কোষ বিক্রিয়া, জিঙ্ক 2H+ উৎপন্ন হলো Zn2+ প্লাস হাইড্রোজেন। এটা হলো একটা সরল ভোল্টাইক কোষের একটা উদাহরণ। নেক্সট দেখো ড্রাই সেল। ড্রাই সেল, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো মাধ্যমিক লেভেলে পড়ে আসছে, এই জন্য আমি খুব দ্রুত পড়াচ্ছি, দ্রুত শেষ করব, তার মানে আমরা হয়তো আর 2 বা 3টা ক্লাসে শেষ হয়ে যাচ্ছে। ড্রাই সেল, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ড্রাই সেল কাকে বলে এটা আমরা লিখলাম না, এগুলো কিন্তু তোমরা পারবা, বা একটু দ্রুত লেখো তো। লেখো, যে কোষে তরল তড়িৎ বিশ্লেষণের পরিবর্তে, যে কোষে তরল তড়িৎ বিশ্লেষণের পরিবর্তে, যে কোষে তরল তড়িৎ বিশ্লেষণের পরিবর্তে হচ্ছে লেখা শুষ্ক পদার্থ ব্যবহৃত হয়, শুষ্ক পদার্থ ব্যবহৃত হয় তাকে ড্রাই সেল বলা হয়। শুষ্ক পদার্থ ব্যবহৃত হয় তাকে ড্রাই সেল বলা হয়, মনে থাকবে, ড্রাই সেল বলা হয়। একটু খেয়াল করো,
তো এই যে ড্রাই সেলের কথা বলতেছি, এই ড্রাই সেলে সাধারণত তোমরা পড়ে আসছো যে একটা জিঙ্কের খোলক ব্যবহার করা হয়। এই জিঙ্কের খোলকের এক মুখ খোলা আমাদের একটা জিঙ্কের খোলক বা পাত্র, এটা কিন্তু আমাদের অ্যানোড হিসেবে কাজ করবে। অর্থাৎ টোটাল জিঙ্কের যে পাত্রটা, এই খোলকটাই হচ্ছে আমাদের অ্যানোড। এই অ্যানোডটা হলো তুমি জানো মাইনাস তড়িৎদ্বার। এবার তুমি জানো এই আমাদের জিঙ্কের খোলকের নিচের দিকে আলকাতরাযুক্ত কাগজ থাকে। এই আলকাতরাযুক্ত কাগজ, এটা কিন্তু আলকাতরাযুক্ত কাগজ, আলকাতরাযুক্ত কাগজ। এই আলকাতরাযুক্ত কাগজের উপর একটা গ্রাফাইট দণ্ড স্থাপন করা হয়। খেয়াল করে একটু, একটা গ্রাফাইট দণ্ড স্থাপন করা হয়। এই গ্রাফাইট দণ্ডটা কোষে আমাদের এই কোষটা, এই গ্রাফাইট দণ্ডটা আমাদের এই কোষের নিষ্ক্রিয় তড়িৎদ্বার হিসেবে কাজ করে, এবং এটাকে যেহেতু এটা অ্যানোড, এই জন্য এটা ক্যাথোড, এবং এটা নিষ্ক্রিয় তড়িৎদ্বার। মনে থাকবে নিষ্ক্রিয় তড়িৎদ্বার, এর কোনো ভূমিকা নাই, শুধু ইলেকট্রনের প্রবাহতেই শুধুমাত্র অংশগ্রহণ করে মাধ্যম রূপে, মিডিয়া রূপে। দেখো এর উপরে লক্ষ্য করে একটু, এর উপরে একটা পিতলের ক্যাপ পরানো থাকে। মনে থাকবে এর উপরে একটা পিতলের ক্যাপ পরানো থাকে এরকম। এবার লক্ষ্য করো এর মধ্যে আমাদের সছিদ্রযুক্ত একটা কাগজের থলি থাকে, সছিদ্রযুক্ত একটা কাগজের থলি থাকবে, এবং এই যে গ্রাফাইট দণ্ড, এই গ্রাফাইট দণ্ডটার উপরে অর্থাৎ চারিদিকে মনে রাখবা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং গুড়া কার্বন দিয়ে আমাদের এই গ্রাফাইট দণ্ড চারিদিকে এরকম ভাবে এই থলির মধ্যে এই গ্রাফাইট দণ্ড, তার চারিদিকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং গুড়া কার্বন থাকে। এই গুড়া কার্বন ব্যবহার করার উদ্দেশ্য হলো যে আমাদের এই নিষ্ক্রিয় তড়িৎদ্বারের আমাদের সারফেস লেভেলে আমাদের বেশি পরিমাণ যেন জায়গা পায়, বুঝা গেছে? অর্থাৎ আমাদের এই সারফেস লেভেল এটা বৃদ্ধি করার জন্য। তো একটু খেয়াল করো, আমাদের এই ক্ষেত্রে আমাদের এই যে আমাদের এই কাগজের থলি, অর্থাৎ আমাদের যে সছিদ্রযুক্ত থলি এবং আমাদের যে জিঙ্ক এই খোলক, এর মাঝখানে আমাদের নিশাদল অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হলো মূল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এবং স্টার্স এগুলো দিয়ে পেস্ট তৈরি করা হয়। পেস্ট তৈরি করে এটা আবৃত করা হয়। এবার বাকি অংশটা গালা বা পিচ দিয়ে আটকে রাখা হয়। এই মোটামুটি হচ্ছে আমাদের ড্রাই সেলের মেকানিজম, মানে ড্রাই সেলের গঠন। এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আমাদের সদন ক্রিয়া নিবারকের জন্য, অর্থাৎ পোলারাইন ক্রিয়া নিবারকের জন্য ব্যবহার করা হয়। তুমি জানো যেখানে হাইড্রোজেন গ্যাস জমা হবে, আমাদের হাইড্রোজেন গ্যাস দ্বারা এটা পোলারাইন হয়, এই পোলারাইন দূর করার জন্য এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সদন নিবারক হিসেবে বা পোলারাইন ক্রিয়া দূর করার জন্য ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করা হয়েছে। আমরা সংক্ষেপে দ্রুত শেষ করতেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অ্যানোড বিক্রিয়া, অ্যানোড হচ্ছে জিঙ্ক তড়িৎদ্বার। তাহলে এখানে জিঙ্ক দ্রবণে দেখো জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে আমাদের এই পাত্রের মধ্যে চলে আসলো, তাহলে Zn2+ তৈরি হলো, এটা হলো অ্যানোড। এরপর হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোডে হচ্ছে আমাদের যে ইলেকট্রন ত্যাগ করবে, জারক পদার্থ সেই ইলেকট্রন গ্রহণ করবে। এখানে জারক পদার্থটার নাম হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, মূল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই কিন্তু ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, ইলেকট্রন অ্যাকসেপ্ট করে বিজারিত হয়ে অ্যামোনিয়া গ্যাস আর হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাস তৈরি করলো। ব্যালেন্স করো, এখানে 2 এখানে 2, দেখো ব্যালেন্স হয়ে গেছে। টোটাল কোষ বিক্রিয়া, এখানে কোষ বিক্রিয়াটা হলো জিঙ্ক প্লাস 2 অ্যামোনিয়াম আয়ন, এখানে উৎপন্ন হলো Zn2+ প্লাস অ্যামোনিয়া গ্যাস প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তোমাদের মাধ্যমিক লেভেলে অনেকের কাছে কঠিন বলে মনে হতো যে আমাদের ব্যাটারি রিঅ্যাকশন, এ তো রিঅ্যাকশনই না, রিঅ্যাকশন তো সামনে বিভিন্ন সেলের রিঅ্যাকশন আমরা করব। তাও আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি লেড সঞ্চয় কোষের বিক্রিয়া দেখাবো। মনে আছে এই সেই বিক্রিয়া? এই বিক্রিয়া না বোঝার কিছু ছিল না মাধ্যমিক লেভেলে। এখানে পার্থ সারথি কি ক্লাস করতেছো? তুমি প্রশ্ন করছিলে, মনে আছে? তখন ছিল হচ্ছে আমাদের কোন ক্লাস, হ্যাঁ 9 এর শেষ দিকে তুমি প্রশ্ন করছিলে, স্যার এই বিক্রিয়াটা একটু বুঝাই দেন। দেখছো এই কথাগুলো আমার মনে থাকে। আমি স্টুডেন্টের নাম মনে রাখতে পারি না, বাট আমার এই কথাগুলো মনে থাকে যে কোন স্টুডেন্ট কি প্রশ্ন করে। তো দেখো আমাদের এটা হলো আমাদের সেই বিক্রিয়া, যে বিক্রিয়ার মাধ্যমে আমাদের হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া ঘটে। তো আমাদের এখানে যে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে, এই হাইড্রোজেন গ্যাসটা লক্ষ্য করো এখানে জমা হবে, ক্লোরাইন সৃষ্টি হবে, যার জন্য ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করা হয়েছে। এটা দ্বারা এটা জারিত হবে, জারক অপরকে দেখো এটাকে জারিত করবে, নিজে বিজারিত হবে, বিজারিত হয়ে জারণ সংখ্যা +4 আছে, দেখো হয়েছে +3 আর হচ্ছে পানি। ব্যালেন্স করতে পারো, এখানে ব্যালেন্স করলেই হবে। এখানে ম্যাঙ্গানিজ 2টা আছে, দেখো এখানে 2, অক্সিজেন দেখো 2 করে 4টা, এখানে দেখো সমতা আছে, দেখছো? তাহলে এখানে এই যে হাইড্রোজেন গ্যাসটা তৈরি হয়েছে, এটা দেখো আস্তে আস্তে সিক্ত হবে। এই জন্য দেখবা ব্যাটারি কিছুদিন ব্যবহার করার পর এখানে দেখো এর চারিদিকে আমাদের যে কোম্পানির তৈরি, সেই কোম্পানির সাথে আমাদের কাগজ দিয়ে আবৃত মোড়ক দেওয়া থাকে, এবং কিছুদিন ব্যবহার করার পর এই জিঙ্কের গুলো ক্ষয়প্রাপ্ত হয়। এই জন্য দেখবা এটা সিক্ত হয়ে যায়, বিকজ এখানে হাইড্রোজেন গ্যাসটা পানিতে রূপান্তরিত হয়েছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এই পানিতে রূপান্তর করছে। এই জন্য এই কোষটা কিন্তু আমাদের রিসার্চ
রিচার্জেবল না, এটা একমাত্র ওয়ান টাইম ব্যবহার করা যাবে। এই ক্ষেত্রে কোষের ইএমএফ এর মান দাঁড়াবে হচ্ছে 1.5 ভোল্ট। 1.5 ভোল্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মোটামুটি আমাদের সেল। পরবর্তী দিন থেকে আরো অনেকগুলো সেল নিয়ে আলোচনা করবো। আশা করি আমাদের দুইটা সর্বোচ্চ 2টা বা 3টা ক্লাসে শেষ হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং 4:45 থেকে কিন্তু ক্লাস শুরু হবে সামনের সপ্তাহে।